जय हिंद स्टूडेंट एर आगेर भिडियोते आमरा देखेछिलाम जे आमरा लक्ष्मीकांतेर की पढ़बो एबं पार्ट एबं चैप्टार वाइज की चैप्टार रयेछे। आजके आमरा फार्स्ट पार्टेर जे फार्स्ट चैप्टार रयेछे अर्थात हिस्ट्रिकल बैकग्राउंड अफ दि कन्स्टिट्यूशन केन एई संविधान तैरी करा हयेछिलो एबं एई संविधानटा किभाबे तैरी करा हय किभाबे इन द सेंस माने कोन कोन एक्ट तार आगे एसेछिलो एबं आमादेर संविधानटा केन प्रयोजन हये दाঁড়ায়। देखो हिस्ट्रिकल बैकग्राउंड पढ़ार जन्य आमरा दुटो टपिक बुझबो, एकटा हच्छे कोम्पानी रूल, एकटा हच्छे ब्रिटिश रूल। देखो कोम्पानी रूल जेटा छिलो सेटा 1773 থেকে 1858 देखो 1773 থেকে 1858 সাল পর্যন্ত ছিল কোম্পানি রুল। তারপরে কি হয়, কোম্পানির যে রুল, কোম্পানি যে শাসন করতো, কি শাসন করতো না, রেভিনিউ উঠাতো অর্থাৎ ট্যাক্স উঠাতো এবং পুলিশি বিভাগ করতো। তো এই দুটাকে কি করলো ব্রিটিশ গভর্নমেন্ট ডিরেক্টলি নিজের হাতে নিয়ে নিল। বিভিন্ন রকমের স্টেপ রয়েছে সেগুলো আমরা দেখব। সো আফটার 1857 অর্থাৎ 1858 সালের পর থেকে নিয়ে 1947 সালের 15ই আগস্ট পর্যন্ত ডিরেক্টলি ব্রিটিশরা কি করতো, শাসন করতো। দুটো ভাগে আমরা দেখব। আজকের পার্টে আমরা কি দেখব, পার্ট 1 এ দি কোম্পানি রুল অফ 1773 থেকে 1858। এই 1773 থেকে 1858 পড়ার জন্য আমরা 6টা অ্যাক্ট দেখব। ফার্স্টে দেখব কত, আমরা 1773, তারপরে আমরা দেখব 1781, তারপরে আমরা দেখব 1784, তারপরে আমরা দেখব 1786। এই চারটা দেখার পর আমরা তারপরে আসবো চার্টার অ্যাক্টে। চার্টার অ্যাক্ট স্টার্ট হয়েছিল 1793, এরপরে 20 ইয়ার্স আরো প্লাস করো তাহলে হয়ে যাবে 1813, আরো 20 প্লাস করো 1833, আরো 20 প্লাস করো 1853। এই চারটা চার্টার অ্যাক্ট পড়বো। তাহলে আমরা এইখানে এই চারটে প্রথমে পড়বো। ফার্স্টে চলে আসলো রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট মানে আগে তোমাকে এই আটটা বুঝিয়ে দিচ্ছি আমি, তারপরে ডিটেলসে যাব চ্যাপ্টারের। রেগুলেটিং অ্যাক্ট অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট কি করলো, ব্রিটিশ গভর্নমেন্ট রেগুলেট করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। কেন রেগুলেট করলো আমরা এটা ইতিহাসে পড়বো। রেগুলেটিং অ্যাক্টে কি কি আসছিল সেইটা আমরা এখানে পড়বো। স্টিল বলে দিচ্ছি রেগুলেটিং অ্যাক্ট অ্যাকচুয়ালি কেন করা হয়। ব্রিটিশ গভর্নমেন্ট দেখছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বারবার লোন নিচ্ছে ব্রিটিশার্স থেকে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা গরিব হয়ে যাচ্ছে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা কি হয়ে যাচ্ছে, বড়লোক হয়ে যাচ্ছে। তো বিভিন্ন রকমের ঘুষের কাজ, ব্রাইবারির কাজের জন্য, সো এটাকে বন্ধ করার জন্য 1773 তে কি করলো, রেগুলেটিং অ্যাক্ট আনলো। কিন্তু এই রেগুলেটিং অ্যাক্ট আনার পরও কিছু ত্রুটি থেকে গেছিল, সেটাকে অ্যামেন্ড করলো। দ্যাট ইজ অ্যামেন্ডিং অ্যাক্ট কত, 1781। তারপরে আসলো 1784 এ পিটস ইন্ডিয়া অ্যাক্ট। তারপরে আবার অ্যাক্ট আসলো 1786 এ। তারপরে 1793 থেকে পর 20 বছর পর লাস্ট 1853 পর্যন্ত আসলো চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্ট মোট কটা আসছিল, 4টা আসছিল। এবারে আমরা একটা একটা করে বুঝি। ফার্স্টে দেখো কি রয়েছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে, বলছে ব্রিটিশার্স কেম টু ইন্ডিয়া ইন 1608। তাহলে প্রথম ব্রিটিশার্সরা কত সালে ভারতবর্ষে এসেছিলেন, 1608 সালে। এটাই বলা হয়েছে অ্যাজ ট্রেডার্স। ট্রেডার্স মানে বাণিজ্য করার জন্য। ট্রেডার্স মানে কি, বাণিজ্য করার জন্য। তোমরা কি করতে পারো, নিচে আন্ডারলাইন করে দিয়ে তার বাংলা মানেটা লিখে নিতে পারো। ইন দি ফর্ম অফ দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার মানে কি রূপে আসছিল, ব্রিটিশার্সরা 1608 সালে বাণিজ্য করতে আসছিল কি নাম নিয়ে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামগুলো কি করে হয় আমরা এক এক করে দেখবো। দেখো উইচ হ্যাড টু দি এক্সক্লুসিভ রাইট অফ ট্রেডিং ইন ইন্ডিয়া আন্ডার আ চার্টার গ্র্যান্টেড বাই কুইন এলিজাবেথ I ইন 1600। 1600 সালে কুইন এলিজাবেথ I একটা চার্টার দিয়েছিল। চার্টার মানে আমরা বলতে পারি ফরমানা বা একটা কাগজ বলতে পারি আমরা, যার মাধ্যমে কি হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই কাগজটা দেখিয়ে ভারতবর্ষে কি করতে পারবে, বাণিজ্য করতে পারবে। এবং ভারতের যে সেই সময় রাজারা ছিলেন তারা ওটা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এটা ইংল্যান্ড থেকে আসছে, বাণিজ্য করতে দিল। কোন সালে আসছিল, 1608 এবং চার্টার অ্যাক্ট কবে ওটা নিয়ে পেয়েছিল, কুইন এলিজাবেথ I থেকে 1600 সালে। ইন 1765 1765 সালে কি হয়, দি কোম্পানি হুইচ টিল দেন হ্যাড পিওরলি ট্রেডিং ফাংশনস। 1765 সাল পর্যন্ত কোম্পানি পুরোপুরি ট্রেড করতে পারত। অবটেইনড দি দিওয়ানি। দেখো দিওয়ানি মানে রাইটস অফ রিভেনিউ, অর্থাৎ দিওয়ানি মানে কি, ধরো ট্যাক্স, আমরা যে এখন পঞ্চায়েতের ট্যাক্সটা দিচ্ছি সেরকম একটা ট্যাক্সের ম্যাটার।
এটাকে বলা হয় রাইটস অফ রিভিনিউ। রিভিনিউ মানে হচ্ছে ট্যাক্স কালেকশন অ্যান্ড সিভিল জাস্টিস। আচ্ছা, জাস্টিস আমাদের যে প্রসিডিংস হয় দু রকমের, সিভিল অ্যান্ড ক্রিমিনাল। ক্রিমিনাল মানে লাইক ধরো কেউ কারো মার্ডার করলো, কেউ কারো সঙ্গে কোনো ডিফরমেশন সিস্টেম চলে আসলো, সব চলে আসবে কোথায়? ক্রিমিনালে। আর সিভিল মানে এক কথায় আমরা বলবো যে যেখানে বেসিক্যালি জমি জমার ব্যাপারে সেটেলমেন্ট করা হয় বা 1:1 কোনো রকমের বিবাদ রয়েছে সেটাকে সেটেলমেন্ট করা হবে কি নিয়ে? সিভিল ম্যাটারে, জমি জমার ম্যাটারে বা অন্যান্য কিছু কিছু ম্যাটারে সিভিল কেস নিয়ে আসা হয়। আর ক্রিমিনাল তো বুঝতেই পারছো। সো দিওয়ানিতে কি হয়েছিল, অর্থাৎ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, দিওয়ানি যেটা নিয়েছিল, কার নিয়েছিল? বেঙ্গল নিয়েছিল, বিহার নিয়েছিল এবং উড়িষ্যার নিয়েছিল। এইবার দেখো, দিস স্টার্টেড ইটস কেরিয়ার অ্যাজ আ টেরিটোরিয়াল পাওয়ার। টেরিটোরিয়াল মানে হচ্ছে তার কতটা সীমানা, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যায় কি হয়েছিল? একটা সীমানা পেয়েছিল, যেই সীমানা ব্রিটিশ মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করতে পারবে? রিভিনিউ মানে ট্যাক্স কালেক্ট করতে পারবে। কিসের? রিভিনিউ কালেক্ট করতে পারবে এবং সিভিল ম্যাটারটাকে তারা দেখাশোনা করতে পারবে। ক্লিয়ার? বোঝা গেল এটা? আচ্ছা, নেক্সট টপিকে যদি আমরা দেখি, এর নেক্সট স্লাইডে দেখো, ঠিক আমরা সিভিল পাওয়ারের, টেরিটোরিয়াল পাওয়ারের পরে আসবো। ইন 1858 ইন দি ওয়েক অফ দি সিপাহি মিউটনি, এই যে ভয়ঙ্কর একটা সংঘর্ষ, সেটা হলো কি? সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহেতে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট বুঝে গেল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা আর এই রিভিনিউ কালেক্ট করা যাবে না, আর সিভিল জাস্টিসও দেখা যাবে না। এই সিপাহী মিউটনির পরে পুরো স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। The British Crown assumed direct responsibility. British Crown ডাইরেক্ট ভেবে নিল যে ডাইরেক্ট রেসপন্সিবিলিটি নিতে হবে ফর দি গভর্নেন্স অফ ইন্ডিয়া। গভর্নেন্স মানে বুঝতেই পারছো, পুরো ইন্ডিয়াটাকে কি করার জন্য? দেখভাল করার জন্য। দিস রুল কন্টিনিউড and it was granted by independence on August 15, 1947. 1947 সালে 15 আগস্ট পর্যন্ত ব্রিটিশ গভর্নমেন্ট সরাসরি কি করলো? এই গভর্নেন্সটাকে সামলালো। নেক্সট দেখবো আমরা এখান থেকে, উইথ ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, এই সালগুলো তাহলে মুছে দিচ্ছি, তোমরা কি করবে দেখো। মেন কথা হচ্ছে তোমাদেরকে কি করতে হবে? খাতা কলম নিয়ে বুঝতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, উইথ ইন্ডিপেন্ডেন্স কেম দ্য নিড ফর আ কনস্টিটিউশন। এবার যখন স্বাধীনতা পাবে ভারত, অবশ্যই আমাদের কি প্রয়োজন? সংবিধানের প্রয়োজন। হেন্স আ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ওয়াজ ফ্রেমড ফর দিস পারপাস ইন 1946। 26 জানুয়ারি 1915 কমপ্লিট হলো। 1946 সালে কি করলো? 1946 সালে কনস্টিটিউট অ্যাসেম্বলি তৈরি করলো এবং সেই অ্যাসেম্বলি সংবিধানটা কবে রেডি করে নিল? রেডি করলো হচ্ছে 26শে জানুয়ারি 1950। রেডি করেছিল অ্যাকচুয়ালি তার নভেম্বরে, 26শে নভেম্বর 1949 সালে, কিন্তু ওটাকে ইমপ্লিমেন্ট করেছিল কবে? 26শে জানুয়ারি 1950। The constitution came into being, however, various features of the Indian constitution and polity have their roots in the British rule. There were certain events in the British rule that laid down the legal framework for the organization and functioning of government and administration. অর্থাৎ কি হলো? এইভাবে এই সংবিধানটা তৈরি হলো, তারপরে কি করে ওটাকে অ্যাডমিনিস্ট্রেট করবে, কি করে ওটাকে গভর্নেন্স করবে, গভর্নমেন্ট কীভাবে তৈরি হবে, এই জিনিসগুলোকে আরও স্পষ্টভাবে দেখা দেওয়া শুরু হলো। এরপরে আমরা এই দিকে চলে আসবো। দেখো, একটা স্লাইড এই দিকে আর একটা স্লাইড এই দিকে। হ্যাঁ, ইন ব্রিটিশ ইন্ডিয়া দিজ ইভেন্টস হ্যাভ গ্রেটলি ইনফ্লুয়েন্সড আওয়ার কনস্টিটিউশন অ্যান্ড পলিটি। দে আর এক্সপ্লেইনড, দুটো পার্ট দিয়েছে, একটা দি কোম্পানি রুল 1770 থেকে 1858, আর একটা হচ্ছে ক্রাউন রুল। ক্রাউন রুল মানে ব্রিটিশ গভর্নমেন্ট রুল 1858 থেকে 1947। ক্লিয়ার? ফার্স্টে আমরা কি দেখবো? দি কোম্পানি রুল। এখান থেকে আমরা ফার্স্ট আজকে দেখবো। ডেট বলে দিলাম, রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। দেখো, রেগুলেট করা শুরু করলো কে? ব্রিটিশ গভর্নমেন্ট। কাদের? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। বুঝতে হবে এখানে কি বলছে। দিস অ্যাক্ট ওয়াজ অফ গ্রেট কনস্টিটিউশনাল ইম্পর্টেন্স। এ পয়েন্ট দিয়ে কি বললো? দেখো, এ বি সি তিনটা পয়েন্ট আমরা দেখবো। ইট ওয়াজ আ ফার্স্ট স্টেপ টেকেন বাই দি ব্রিটিশ গভর্নমেন্ট। প্রথম স্টেপ নিল ব্রিটিশ গভর্নমেন্ট। কেন? টু কন্ট্রোল অ্যান্ড রেগুলেট দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিসের জন্য? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করার জন্য। কন্ট্রোল অ্যান্ড রেগুলেট অফ দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া, ভারতবর্ষ। ক্লিয়ার? কেন কন্ট্রোল করবে, কেন রেগুলেট করবে? অপশন নাম্বার বি। তাহলে অপশন এতে কি বুঝলাম? কন্ট্রোল অ্যান্ড রেগুলেট।
অপশন বি কি বললো, ইট রিকগনাইজ ফার্স্ট টাইম দি পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস অফ দি কোম্পানি। কোম্পানির পলিটিক্যাল ফাংশন কি, অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন কি? পলিটিক্যাল ফাংশন অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনের মধ্যে পার্থক্য রয়েছে। ভালো, এগুলো আমরা আস্তে 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 সব বুঝবো। পলিটিক্যাল ফাংশন তার মানে তুমি ভেবে নাও তুমি যেখানে ভোট দিচ্ছ, পলিটিক্যাল ফাংশন। অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন কোথায় রাস্তাঘাট হবে, কোথায় কোনো ল ইমপ্লিমেন্ট করতে হবে কিনা, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন। বোঝা গেল, দুটো আলাদা পার্ট রয়েছে। নাম্বার সি, ইট লেড ডাউন দি ফাউন্ডেশনস অফ দি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে একটাকে সেন্টার থাকবে যেখান থেকে প্রত্যেকটা, যেমন বাংলাকে, বিহারকে, উড়িষ্যাকে আলাদা আলাদাভাবে দেখবে না, একটাই সেন্টার থেকে সব কটাকে কী করবে, গভর্নেন্স করবে। ক্লিয়ার? তাহলে এইটা অর্থাৎ রেগুলেটিং অ্যাক্ট কেন আনলো, তিনটা পয়েন্ট আমরা দেখলাম। তারপরে আমরা চলে যাব এই রেগুলেটিং অ্যাক্টের কী কী ফিচার্স রয়েছিল। ক্লিয়ার? এই স্লাইডটাকে আমি উপরে নিয়ে নিচ্ছি, এই রেগুলেটিং অ্যাক্টের ফিচার্সটা দেখবো আমরা। দেখো, ফিচার্স অফ দিস অ্যাক্ট, ইট ডেজিগনেটেড দি গভর্নমেন্ট অফ বেঙ্গল। এইবার ইম্পর্টেন্ট একটা পয়েন্ট চলে আসবে। ইট ডেজিগনেটেড মানে হচ্ছে দেওয়া, কি দিল, গভর্নর অফ বেঙ্গল অ্যাজ দি গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কি নাম দিল এটাকে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। গভর্নরকে বললো গভর্নর জেনারেল, অর্থাৎ এইবার কি হলো দেখো, একটা এরকম একটা হায়ারার্কি থাকবে, এখান থেকে দুটাকে কন্ট্রোল করবে। ভালো করে বুঝবে, আগে কি ছিল, তিনটা সেপারেট, 1 2 3, যেটা আমি একটু আগে তোমাদের বললাম, বাংলা, মাদ্রাস এবং মুম্বাই, এই তিনটা আলাদা ছিল। এবার কি করলো, এই তিনটাই গভর্নর, এই তিনটাই জি ফর গভর্নর, ঠিক আছে। কিন্তু এবার কি করলো, বাংলাটাকে কি করলো, গভর্নর জেনারেল বানিয়ে দিল। এবং কি করলো, মাদ্রাস এবং বোম্বে, বি ফর বম্বে, এম ফর মাদ্রাস, এখানে গভর্নর ডাকলো। অর্থাৎ গভর্নর জেনারেল কন্ট্রোল করবে কাকে, এই দুটা গভর্নরকে। দেখি, গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যান্ড ক্রিয়েটেড অ্যান এক্সিকিউটিভ কাউন্সিল অফ 4 মেম্বার্স অ্যাসিস্ট হিম। গভর্নর জেনারেল তৈরি করলো এবং গভর্নর জেনারেলের সঙ্গে কি রাখলো, আরো 4টা মেম্বার রেখে দিল। 4টা মেম্বার নিয়ে কি তৈরি করলো, একটা এক্সিকিউটিভ তৈরি করলো, একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করলো। দি ফার্স্ট সাচ গভর্নর জেনারেল ওয়াজ লর্ড ওয়ারিং হেস্টিংস। তাহলে এইখানে যে গভর্নর জেনারেল রয়েছে, প্রথম কার নাম দিব আমরা, লর্ড ওয়ারিং হেস্টিংস। ক্লিয়ার? নাম্বার 2, ইট মেড দ্য গভর্নর্স অফ বম্বে অ্যান্ড মাদ্রাস প্রেসিডেন্সি সাবঅর্ডিনেট টু দি গভর্নর জেনারেল অফ বেঙ্গল। যেটা বললাম যে মাদ্রাস এবং বোম্বের যে গভর্নর ছিল তাদেরকে কি করলো, সাবঅর্ডিনেট করলো, মানে নিচে রাখলো, কার অধীনে না, গভর্নর জেনারেল অফ বেঙ্গলের অধীনে করে দিল। তারপরে যদি আমরা যাই নেক্সট স্লাইড, আমরা এই পাশ থেকে আবার দেখবো। নাম্বার 2 আমরা কমপ্লিট করবো এবার, তাই না। আর্লিয়ার when the 3 presidencies were independent of one another, প্রথমে কি ছিল, 3টা প্রেসিডেন্সি একে অপরের থেকে আলাদা ছিল, যেটাই আমি তোমাদেরকে আগে ক্লিয়ার করতে চাইছিলাম। নাম্বার 3 পয়েন্ট কি আছে দেখো, ইট প্রোভাইডেড ফর দি এস্টাবলিশমেন্ট অফ আ সুপ্রিম কোর্ট অ্যাট কলকাতা। অর্থাৎ তখন তো নাম ক্যালকাটা ছিল, এখন তো কলকাতা। ক্যালকাটায় 1774-এ প্রথম কি করলো, সুপ্রিম কোর্ট একটা এস্টাবলিশ করলো। কেন না, comprising 1 chief justice and 3 other judges। তাহলে সুপ্রিম কোর্টে, এসসি মানে সুপ্রিম কোর্টে কি করলো, একটা চিফ জাস্টিস রাখলো, সিজি, প্লাস 3 আদার জাজেস রাখলো। কেন, আমরা এবার দেখবো। দেখো, বেসিক্যালি এই চিফ জাস্টিস এবং যে জাজেস রাখা হলো, বেসিক্যালি এটা ইংরেজদেরকে কন্ট্রোল করার জন্য নয়, ভারতীয়দেরকেই কন্ট্রোল করার জন্য। দেখবো আমরা। নাম্বার 4 দেখো, নাম্বার 4, ইট প্রহিবিটেড দ্য সার্ভেন্টস মানে যারা কাজ করতো, কোথায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে। বললো যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজ করতো, এঙ্গেজিং ইন প্রাইভেট ট্রেড, যেটা তোমাদেরকে স্টার্টিংয়েই বললাম, তারা পার্সোনালি কি করতো, ব্যবসা করা শুরু করে দিল। তো এইটা কি করলো, সার্ভেন্টদেরকে বললো প্রহিবিট মানে নিষিদ্ধ করলো। কেন নিষিদ্ধ করলো, এঙ্গেজিং মানে ব্যস্ত থাকতে, কিসে, প্রাইভেট ট্রেড, অর অ্যাকসেপ্টিং প্রেজেন্টস অর ব্রাইবস মানে ঘুষ নেওয়া ফ্রম দি নেটিভস। কর্মরত অবস্থায় তারা কি করতে পারবে না, তারা কোনো নিজস্ব ব্যবসা করতে পারবে না এবং ঘুষ নিতে পারবে না। তাহলে দেখো, রেগুলেটিং অ্যাক্ট কেন আনলো, যেটা ফার্স্টেই বললাম, কারণ ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু বুঝে গিয়েছিল যে কেন কোম্পানি গরিব হচ্ছিল। নাম্বার 5, ইট স্ট্রেনথেন দ্য কন্ট্রোল অফ দি ব্রিটিশ গভর্নমেন্ট ওভার দি কোম্পানি বাই রিকোয়ারিং দি গভর্নমেন্ট অফ ডাইরেক্টরস। এবার কি করলো দেখো, এটা বুঝতে হবে এবার তোমাকে। কি বললো, ব্রিটিশ গভর্নমেন্ট কন্ট্রোল করলো কাকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে,
আর এই যে কোর্ট অফ ডাইরেক্টরস লাগু করলো, এখানে আমরা দেখবো দুটো জিনিস, একটা কোর্ট অফ ডাইরেক্টরস, একটা বোর্ড অফ কাউন্সিল। প্রথমে কি আসলো? কোর্ট অফ ডাইরেক্টরস, গভর্নিং বডি অফ দি কোম্পানি, যেটা কোম্পানির গভর্নিং, কোম্পানিকে দেখাশোনা করবে, টু রিপোর্ট অন ইটস রেভিনিউ, সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাফেয়ার্স ইন ইন্ডিয়া। অর্থাৎ তিনটা পয়েন্ট, রেভিনিউ ম্যাটার, সিভিল ম্যাটার এবং মিলিটারি ম্যাটার, কি কি হচ্ছে কি না হচ্ছে, এই কোর্ট অফ ডাইরেক্টর কাকে ইনফরমেশন দিবে? ইংরেজকে, অর্থাৎ ডাইরেক্ট ব্রিটিশ গভর্নমেন্টকে। তার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি খালি কি করবে? খালি ট্রেড করবে, আর ফাংশন কিছু থাকলো না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি খালি ট্রেড করবে। কোর্ট অফ ডাইরেক্টর তৈরি করলো, যেখানে গভর্নিং বডি থাকবে, তারা রেসপন্সিবল কিসের জন্য? অ্যান্সার দেওয়ার জন্য। কাকে? ব্রিটিশ গভর্নমেন্টকে। কোন কোন ম্যাটারে? রেভিনিউ, সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাফেয়ার্স। তারপরে আসবে অ্যামেন্ডিং অ্যাক্ট 1781-এ, যেটা ফার্স্টে বললাম। দেখো ফার্স্টে আমাদের কত আসলো? 1773। কি আসলো এখানে? 1773-তে রেগুলেটিং অ্যাক্ট আসলো। 1781 এই রেগুলেটিং অ্যাক্টে কিছু অ্যামেন্ডমেন্ট আসলো। এবার দেখো ওখানে খালি লেখা হয়েছিল সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করলো ক্যালকাট্টায় 1774-এ, কিন্তু কেন ওখানে বলা হয়নি? রেগুলেটিং অ্যাক্টে বলবে এবার যে শুধুমাত্র ভারতীয়দের জন্যই, শুধু হিন্দু লয়ের দ্বারা হিন্দুরাই গভর্ন হবে এবং মুসলিম ল দ্বারা মুসলিমরাই গভর্ন হবে। এই ডিটেলসে বলা হবে এখন রেগুলেটিং অ্যাক্টে। পড়বো আমরা একটা একটা করে। কি বলছে দেখো, in a bid to rectify the defects of the regulating act of 1773, 1773-তে যেগুলো জিনিস ত্রুটি ছিল বা যেগুলো অসম্পূর্ণ, দেখো ত্রুটি এবং অসম্পূর্ণ পার্থক্য আছে। ত্রুটি মানে ভুল, আর অসম্পূর্ণ মানে একটাই দেয় নাই। একটে না দেওয়াতে ওই জায়গাটার ওই শূন্যস্থানটা কি করতো? মিসইউজ করতো। তো বললো সেটাকে রেগুলেট করার জন্য অ্যামেন্ড নিয়ে আসলো ব্রিটিশ গভর্নমেন্ট। কোন সালে? 1781-এ, যাকে আমরা সেটেলমেন্ট অ্যাক্টও বলে থাকি। তাহলে এর ফিচার্সগুলো দেখি এবার। Number 1, the features of this act: it exempted the Governor General and the Council from the jurisdiction of the Supreme Court for the acts carried out by them in their official capacity. Similarly, দেখো ডিটেলসে বুঝা দিচ্ছি, তিনটা পয়েন্ট নোট করে নাও খাতায়। আমি বলে দিচ্ছি তোমাদেরকে কোন কোন তিনটা ওয়ার্ড নোট করবা। নাম্বার 1 ওয়ার্ড নোট করবা তোমরা, গভর্নর জেনারেল। কোথাকার ছিল? বাংলার। হয়ে গেল গভর্নর জেনারেল, ওয়ার্ড নোট হয়ে গেল। নাম্বার 2 ওয়ার্ড নোট করে দাও, কাউন্সিল। আর নাম্বার 3 ওয়ার্ড নোট করো, সার্ভেন্ট। আবার বলতেছি, কি কি বললাম? গভর্নর জেনারেল, কাউন্সিল, সার্ভেন্ট। প্রত্যেককেই কি বললো না, এরা সুপ্রিম কোর্টের জুরিসডিকশন থেকে বাইরে। যদি অফিসিয়াল পারপাসে এরা কোনো ভুল কাজ করে থাকে বা কোনো রকমের সমস্যা হয়, সুপ্রিম কোর্ট এদেরকে কি করবে না? জাজ করবে না বা এদেরকে কোনো জাজমেন্ট দিতে পারবে না। ওটাই বলছে ক্যারিড আউট বাই দেম ইন দ্য অফিসিয়াল ক্যাপাসিটি। সিমিলারলি ইট অলসো এক্সেম্পটেড, বাতিল করলো, দি সার্ভেন্টস অফ দি কোম্পানি ফ্রম দি জুরিসডিকশন অফ দি সুপ্রিম কোর্ট ফর দি অফিসিয়াল অ্যাকশন। বোঝা গেল? তিনটা ওয়ার্ড কি কি বললাম? গভর্নর জেনারেল অ্যান্ড কাউন্সিল। দেখো গভর্নর জেনারেলের সঙ্গে কয়জন ছিল? 4 জন। কাউন্সিল এবং কি করলো? সার্ভেন্টদেরকে। ক্লিয়ার? নেক্সট নাম্বার 2 পয়েন্ট দেখি এবার। নাম্বার 2 পয়েন্টে কি বলছে দেখো, ইট এক্সক্লুডেড the revenue matters and the matters arising out the collection of revenue from the jurisdiction of the Supreme Court. অর্থাৎ ওইখানে আমরা কি দেখলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রিভিনিউ ম্যাটার নিচ্ছিল। ক্লিয়ার? এইবার তারপরে রেগুলেটিং অ্যাক্টটা কি করলো না, রিভিনিউ ম্যাটারটা ডিরেক্টলি রেসপন্সিবল হয়ে গেলো কাকে? ব্রিটিশ গভর্নমেন্টকে। কে? এই যে বোর্ড, কোর্ট অফ ডাইরেক্টর যেটা ছিল, কি কি? রিভিনিউ, মিলিটারি দেখলাম আমরা একটু আগে, সিভিল ম্যাটারে। রিভিনিউ ম্যাটারে অর্থাৎ যে ট্যাক্সটা উঠাবে, কত উঠলো কত কম উঠলো, কে দিল না, কাকে শাস্তি দিবে, এইটা সুপ্রিম কোর্ট দেখবে না। এটাই বলা হয়েছে। রিভিনিউ ম্যাটারটাকেও সুপ্রিম কোর্টের থেকে বাতিল করে দিল। বোঝা গেল? নেক্সট, ইট প্রোভাইডেড দ্যাট দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ টু হ্যাভ জুরিসডিকশন ওভার অল দি ইনহ্যাবিটেন্টস অফ ক্যালকাট্টা, যেটা আমি আগেই বললাম, হিন্দুজ ওয়ার বি ট্রিটেড অ্যাকর্ডিং টু হিন্দু ল, মুসলিমস ওয়ার বি ট্রিটেড অ্যাকর্ডিং টু মোহাম্মদান ল অর মুসলিম ল। একে আমরা বলি ফ্যামিলি ল 1, একে আমরা বলি ফ্যামিলি ল 2। যারা লয়ার স্টুডেন্ট তারা এটা খুব ভালো করে জানে এই সাবজেক্টের নাম কি কি রয়েছে। আচ্ছা নেক্সট দেখো এবার নাম্বার 4, it laid down that the appeals from the provincial courts could be taken to the Governor General in Council and not to the Supreme Court. এই দেখো আরেকটা পয়েন্ট তোমরা নোট করে নাও, কি বলছে? প্রভিন্সিয়াল যে কোর্ট রয়েছে, প্রভিন্সিয়াল কোর্টের কোনো কিছুকে অ্যাপিল করতে পারবে। দেখো অ্যাপিল করাটা কি, ডিগ্রি কি, অর্ডার কি, জাজমেন্ট কি, এগুলো বেসিক্যালি যারা লয়ার স্টুডেন্ট তারাই এটাকে পড়ে।
স্টিল বলে দিচ্ছি আমি, ধরো কোনো একটা কোর্টে তোমার মামলা চলছে, কোর্টের থেকে যে জাজমেন্টটা আসলো বা যে রায়টা আসলো, তুমি ওর অ্যাগেইনস্টে যাবে, অর্থাৎ তুমি ওই রায়টাতে স্যাটিসফাইড না, তখন তুমি কি করতে পারবে? অ্যাপিল করতে পারবে। বললে ইট লেড ডাউন দ্যাট অ্যাপিলস from the provincial courts could be taken to the governor general in council। তাহলে প্রভিন্সিয়াল কোর্টের কোনো রায় আসলো, ওটা তুমি অ্যাপিল করলে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারবে না, কোথায় যাবে? গভর্নর জেনারেল অফ কাউন্সিলের কাছে যাবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম যে এই অ্যামেন্ড যে অ্যাক্টটা হলো, সেই অ্যামেন্ড অ্যাক্টেরও কি ফাংশন রইলো। আচ্ছা, এবার অ্যামেন্ড অ্যাক্টে এখানে জাস্ট একটা পয়েন্ট দেওয়া আছে, দেখে নিবা তোমরা, আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। নাম্বার 5 পয়েন্ট, ইট এম্পাওয়ার দি গভর্নর জেনারেল ইন কাউন্সিল টু ফ্রেম রেগুলেশনস ফর দি প্রভিন্সিয়াল কোর্ট। গভর্নর জেনারেল অফ কাউন্সিল যে ছিল, গভর্নর জেনারেল কাউন্সিলটা কি ছিল মনে আছে? মনে নাই? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া প্লাস 4 এক্সিকিউটিভ মেম্বার ছিল, ওটাকে বলি আমরা গভর্নর জেনারেল অফ কাউন্সিল। গভর্নর জেনারেল অফ কাউন্সিল কি করতে পারবে না? প্রভিন্সিয়াল কোর্টে রুল রেগুলেশন সব মেনটেন করতে পারবে। দুটো পয়েন্ট চলে গেল কিন্তু, কি কি বললাম? একটা রেগুলেটিং অ্যাক্ট 17 and 73 অ্যামেন্ড করলো 1781-এ, দুটো চলে গেল। এরপরে দেখলো কি না আরো কিছু আইন কানুন আনতে হবে, বিকজ কেন বলো তো? বলছে ল বা আইন ডাইনামিক, সময়ের সঙ্গে সঙ্গে কি হয়? পরিবর্তন নিয়ে আসলো। এরপরে পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784। বেসিক্যালি এখানে কি বললো দেখো, পিটস ইন্ডিয়া অ্যাক্ট বলবো আমরা 1784, দেখা যাচ্ছে এটা, ওকে। The features of this act were as follows। কি কি ফিচার ছিল দেখো? It distinguished between the commercial and political function of the company। পার্থক্য করলো, কোম্পানির কমার্শিয়াল ব্যবসা করবে একটা, and political দুটাকে আলাদা করে দিল। কমার্শিয়াল ম্যাটারটা ভাই তুই দেখবি, পলিটিক্যাল ম্যাটারটা তুই দেখবি, দুটাকে ডিস্টিংগুইশ একদম বিভেদ করে দিল। তারপরে কি করলো? It allowed the court of directors to manage the commercial affairs but created a new body called the board of control to manage the political affairs। দেখো পিটস ইন্ডিয়া অ্যাক্টে কি বললো যে ভাই কোর্ট অফ ডাইরেক্টর তুই দেখবি কমার্শিয়াল অ্যাফেয়ার, তুই ব্যবসা বাণিজ্য দেখবি, আর বোর্ড অফ কাউন্সিল তুই দেখবি পলিটিক্যাল ম্যাটার। তাহলে এবার বোঝো এই দুটো টার্ম, কোর্ট অফ ডাইরেক্টর অ্যান্ড বোর্ড অফ কাউন্সিল, স্টুডেন্টরা এই দুটোতে গুলিয়ে ফেলে। দেখো সি আর একটা হচ্ছে বি, এই দুটো থেকে স্টার্ট করবে। প্রথমে আসলো কি? কোর্ট অফ ডাইরেক্টর, সিটা 1 2 3, প্রথমে 3 বড়, সি আসলো। তারপরে আসলো হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল 1 2, 2 এ বি আসে, বোর্ড অফ কন্ট্রোল। কোর্ট অফ ডাইরেক্টর কি করলো? সি ফর কোর্ট অফ ডাইরেক্টর, সি ফর কমার্শিয়াল অ্যাফেয়ার। ক্লিয়ার? বুঝে গেলাম। বোর্ড অফ ডাইরেক্টর বাকি রইল কি? পলিটিক্যাল ম্যাটার্সটা দেখা শুরু করলো। বোর্ড অফ ডাইরেক্টর কিন্তু পিটস ইন্ডিয়া অ্যাক্টের মধ্যে আসছে, এটা মাথায় রাখবে। আর কোর্ট অফ ডাইরেক্টর কিন্তু তার আগেই চলে আসছে অ্যামেন্ডিং অ্যাক্টের মধ্যে। এটা হলো নাম্বার 3। দেখবো কি আমরা? ইট এম্পাওয়ার দি বোর্ড অফ কাউন্সিল। বোর্ড অফ যে কাউন্সিল আমরা দেখলাম বা বোর্ড অফ কন্ট্রোল যেটা রয়েছে, বোর্ড অফ কন্ট্রোল টু সুপারভাইজ অ্যান্ড ডাইরেক্ট অল অপারেশনস অফ দি সিভিল অ্যান্ড মিলিটারি গভর্নমেন্ট অর রেভিনিউজ অফ দি ব্রিটিশ পজিশনস ইন ইন্ডিয়া। ফার্স্ট টাইম বললো ব্রিটিশ পজিশনস ইন ইন্ডিয়া, অর্থাৎ ব্রিটিশরা ভারতের উপর পজিশন হোল্ড করে রাখছে এবং তার মারফত বোর্ড অফ যে কাউন্সিল রয়েছে, বোর্ড অফ কন্ট্রোল যে রয়েছে, এই বোর্ড অফ কন্ট্রোল কি দেখবে? পলিটিক্যাল ম্যাটার। পলিটিক্যাল ম্যাটারকে 3 ভাগে ভাগ করছে, রিভিনিউ, মিলিটারি অ্যান্ড একটা তোমরা ভালো করেই জানো, একটা রিভিনিউ, একটা মিলিটারি আর একটা সিভিল জাস্টিস। এই 3টাকে কি করবে? বোর্ড অফ কন্ট্রোল দেখাশোনা করবে। ক্লিয়ার? Thus the act was significant for 2 reasons। কেন? ফার্স্ট কথা বললো যে কোম্পানিজ টেরিটরিজ ইন ইন্ডিয়া, এটা প্রথম কথা বললো। আর একটা বললো ব্রিটিশার্স পজিশনস ইন ইন্ডিয়া, দুইটা। এই দুটো পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, তোমরা আন্ডারলাইন করে রাখতে পারো কি। তারপরে আসলো অ্যাক্ট অফ 1786, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, তাও তোমরা দেখে নিবা। লর্ড কর্নওয়ালিস ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলো, কিন্তু বললো দেখো ব্রিটিশ গভর্নমেন্ট আমি গভর্নর জেনারেল অফ বেঙ্গলের হতে পারি, আমি বম্বে এবং মাদ্রাজকে রেগুলেট করবো, দেখাশোনা করবো, কিন্তু আমার দুটো কন্ডিশন রয়েছে। কে বললো? লর্ড কর্নওয়ালিস।
লর্ড কর্নওয়ালিস বললে আমার দুটো কন্ডিশন রয়েছে। নাম্বার 1 কন্ডিশন, হি শুড বি গিভেন দি পাওয়ার টু ওভাররাইড দি ডিসিশন অফ দি কাউন্সিল ইন স্পেশাল কেসেস। স্পেশাল কেসেসগুলিতে কাউন্সিল, দেখো কাউন্সিল ওই গভর্নর জেনারেল এবং বাকি 4 জন যারা ছিল এক্সিকিউটিভ পদে, তারা মিলে যে ডিসিশন দিবে সেটাকে ওভাররাইড করতে পারবে স্পেশাল কেসে কে? এই গভর্নর জেনারেল, অর্থাৎ লর্ড কর্নওয়ালিস। 2 নম্বর কি বললো? হি উড অলসো বি দি কমান্ডার ইন দ্য চিফ অ্যাকর্ডিংলি দি অ্যাক্ট অফ 1786। 1786 এর অ্যাক্ট অনুযায়ী ও সে আবার কি হতে পারে, অর্থাৎ গভর্নর জেনারেল যে বেঙ্গলের ছিল লর্ড কর্নওয়ালিস বলল কমান্ডার ইন চিফ এর পদাধিকার সে নিবে। ব্রিটিশরা বললো ইটস ওকে ফাইন, তুমি নিয়ে নাও। তারপরে আসবে হচ্ছে চার্টার, এটা চলে গেল পিটস ইন্ডিয়া অ্যাক্টের পরে অ্যাক্ট অফ 1786 খতম। তারপরে নিউ আসবে, তোমাদেরকে ফার্স্ট এই দিকে ডান দিকে 4টা স্লাইড দেখিয়েছিলাম, চার্টার অ্যাক্ট 1793, 1813, 1833 and 1853। এই 4টা চার্টার অ্যাক্ট আমরা পরের দিন দেখবো।